শ্বশুরবাড়িতে আমার নামে সালিশ বসেছে আজ। ড্রয়িং রুমের এক পাশে সোফায় আমার শ্বশুর আর শাশুড়ি বসে আছেন, অন্য পাশে আমার বড় ভাসুর ও যা বসে আছেন। তাদের সাথে দাঁড়িয়ে আছে আমার স্বামী আর ননদ। তাদের সকলের মূল কেন্দ্রবিন্দু হলাম আমি। কোলে আমার 4 বছরের ছেলে বাচ্চা। সালিশে বসার কারণ হলো আমার জায়ের ছেলের জন্য রাখা ডিম আমার ছেলে খেয়ে ফেলেছে বিধায় আমার শাশুড়ি আমার ছেলের গায়ে হাত তুলেছে। সেটার প্রতিবাদ করাই আজ আমার নামে সালিশ উঠেছে। আমার বাবা মাকে একটু আগে ফোন করে আসতে বলা হয়েছে, ইতিমধ্যে তারাও এসে পড়েছেন। মা এসে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বসে। আমার গালে হঠাৎ থাপ্পড় দেওয়াতে আমার ছেলেটা ভয়ে আমাকে জাপটে ধরে আমার বুকে মুখ লুকায়। মার আগে ফুসতে ফুসতে বলে, এই শিক্ষা দিয়েছি আমরা তোমায়, শ্বশুরবাড়িতে কিভাবে মানিয়ে চলতে হয় এটা কি ভুলে গেছো? ছোটবেলা থেকে নিজের বোনের সাথে হিংসা করে আসছো, আর এখন নিজের ছেলের সাথে তোমার বোনের ছেলের হিংসা সম্পর্ক তৈরি করছো। আমার বড় যা সম্পর্কে আমার শুধু যা নয়, আমার আপন বড় বোন। আমি সাইরা, আমার বড় বোন সাইমা। আমার বড় বোনের গায়ের রং ফর্সা, আমার গায়ের রংটা একটু চাপা। সুন্দর হওয়ার কারণে ছোটবেলা থেকে বাবা মায়ের আদরে বড় হয়েছে আমার বড় বোন। এমন কোনো আবদার নেই যেটা বাবা মা পূরণ করেনি। আর এইদিকে আমার গায়ের রংটা চাপা হওয়ার কারণে ছোটবেলা থেকে আমার বাবা মায়ের অবহেলার শিকার হতে হয়েছে আমাকে। বিয়ের পর শ্বশুরবাড়িতে তাই হয়ে এসেছে। সংসারের সমস্ত কাজ আমাকে একা করতে হতো। কাপড় কাচা থেকে শুরু করে রান্না বান্না সবকিছু আমি একা হাতেই সামলাতাম। আমার শাশুড়ির ধারণা আমার বোন রান্না করলে আগুনের তাপে তার ফর্সা গায়ের রং চাপা হয়ে যাবে। আর আমার স্বামীর সাথে আমার বড় বোনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার থেকে তাদের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন আমার বোন পালিয়ে গিয়ে আমার বড় ভাসুরকে বিয়ে করে। দুই পরিবারের সম্মান বাঁচাতে আমার আর ফারহানের বিয়ে দেওয়া হয়। আমার বড় বোন পালিয়ে যাওয়ার পরও তাদেরকে মেনে নেওয়া হয়েছিল, কিন্তু ফারহান সেটা সহ্য করতে পারেনি। বিয়ের রাতে শারীরিক নির্যাতন করে আমার উপর। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে মারধর করে। এভাবে চলতে থাকে আমাদের সংসার। আমাদের সংসার বলে ভুল হবে, আমার একার সংসার এটা। একদিন আমার একার সংসারে আলো হয়ে আসে আমার ছেলে সারি। অরিজিনাল ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আমি যখন সন্তান সম্ভবা হই, একই সাথে আমার বোনও সন্তান সম্ভবা হয়। আমার বড় বোনেরও ছেলে হয়েছে, ওর নাম সাইম। তার ছেলে হওয়ার পর থেকে ফারহান একদম বদলে যায়। আগের মতো মদ খেয়ে বাড়ি ফিরে না, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে আসে। সাইমকে সারা তো সে এক দণ্ড থাকতেও পারে না। আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সকলের চোখের মনি হচ্ছে সাইম। এদিকে আমার ছেলে আমার মতোই হতভাগা। দাদা দাদি নানা নানির কথা তো বাদই দিলাম, ওর বাবা আজ পর্যন্ত আমার ছেলেকে কুলে নিয়ে কপালে চুমু দিয়ে একবারও আদর করেনি। যত সব খেলনা আসতো সবকিছু সাইমের জন্যই আসতো। সাইমকে যখন সকলে আদর করতো তখন আমার ছেলেটা আদো আদো গলায় বলতো, মা আমাকে কেউ আদর করে না কেন, আমি কি এতই পচা, কেউ আমায় আদর করে না কেন বলে কেঁদে উঠতো। তখন কিছু বলার থাকতো না আমার। যেখানে আমি নিজেই অভাগী, সেখানে আমার ছেলের ভাগ্য যে ভালো হবে সেটা কি করে হয়। সালিশ শেষ করে সিদ্ধান্ত হলো আমাকে আমার শাশুড়ি পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, আর ডিম খাওয়ার অপরাধে আমার ছেলেকে বাহিরে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এবার আমি আমার স্বামীর দিকে তাকালাম আর বললাম, তুমি কিছু বলবে না? আমার ছেলেটা এই রোদের ভিতর কিভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি কোনো প্রতিবাদ করবে না? ফারহান তখন বলল, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। যদি শাস্তি না মানো তাহলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। পাশ থেকে আমার বাবা বলল, যা বলছে সেটা মেনে নাও, এখান থেকে চলে গেলে আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না। আমি শুধু চুপচাপ শুনে গেলাম তাদের কথা। আশাও তো হলাম না এমনটা যে হবে আমি আগে থেকে ধারণা করে রেখেছিলাম। একটু আসছি বলে ওখান থেকে উঠে নিজের রুমে চলে গেলাম। আমার টাকায় কিনা আমার আর আমার ছেলের সব প্রয়োজনীয় জিনিস একটা ব্যাগে ভরে রুম থেকে বেরিয়ে এলাম। আমাকে ব্যাগ হাতে আসতে দেখে সকলে তো অবাকের চরম সীমা নাই। কেউ ধারণাই করতে পারেনি যে আমি এমনটা করব। সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি গিয়ে আমার ছেলেকে কোলে তুলে নিয়ে ফারহানকে বললাম, তোমার সংসারে থাকার জন্য আমার ছেলের প্রাণ ঝুঁকিতে থাকতে পারে, তাই চলে যাচ্ছি। আর চিন্তা করো না, ডিভোর্স পেপার খুব জলদি পেয়ে যাবে, আশা করি সাইনটাও করে দিবে। ফারহান বলল, চলে যাচ্ছ যাও, দেখো আবার যেন ফিরে আসতে না হয়। এই বাড়িতে তো আরামে এসে দিন কাটিয়েছো। আমার মা তখন কড়া স্বরে বলল, আমাদের কাছে সাহায্যের জন্য একদম আশা করবে না। আমি তার ছেলের হাসি এসে মাকে বললাম, সাহায্য আপনাদের কাছ থেকে হাসালেন? আজ পর্যন্ত কখনো আমার ভালো মন্দ নিয়ে কখনো ভেবেছেন আপনারা? ছোট থেকে শুধু পার্থক্যই করে এসেছেন। কেন আমার গায়ের রং চাপা বলে? ফারহানের দিকে তাকিয়ে বললাম, কি বললে? তোমাদের বাড়িতে আরামে এসে থেকেছি, ভোর থেকে রাত পর্যন্ত গাধার মতো খেটেছি, আর এটাকে আরামে এসে থাকা বলে না। বিয়ের পরের দিন থেকে বাসার সব কাজ আমাকে একা করতে হতো, সকলের কাপড় চোপড় একা কাচতে হতো। আমার বোনের মতো আমিও তো নতুন বউ ছিলাম, তাই না? তারপরও আমাকে দিয়ে সব কাজ করিয়েছো তোমরা। অথচ দেখো বিয়ের এত দিন পর্যন্ত আপুকে একটা কাজ করতে হয়নি। তোমরাই বলো যে আমি আমার বড় বোনকে হিংসা করি। আসলে তো হিংসার বীজ তোমরা আমার মনে গেঁথে দিয়েছো। যখন আমার আপু আরাম করে শুয়ে বসে দিন পার করতো তখন আমাকে সারাদিন ঝিয়ের মতো খাটতে হতো। আপু যখন ভুল করে মায়ের স্বর্ণের কানের দুল ভেঙে ফেলেছিল, মা তখন কিছুই বলেনি। অথচ আমার হাত থেকে একটা কাচের গ্লাস ভেঙে পড়ে গিয়েছিল, তখন তিনি আমাকে কম কথাই শোনায়নি, সাথে আমার গায়ে হাত তুলতেও দ্বিধা করেননি উনি। আপু যখন গর্ভবতী ছিল তাকে বিছানা থেকে নামতে পর্যন্ত দাওনি, সাথে ভালো খাবার ফলমূল সবকিছু দিয়েছো। আর আমার বেলায় গর্ভবতী অবস্থায় সব কাজ করতে হয়েছে আমাকে, আর ফলমূল তো দূরের কথা, পেট ভরে কখনো খেতে পর্যন্ত দাওনি। গর্ভাবস্থায় তো কত কিছু খেতে মন চায়, তোমাকে বললে কি তুমি কখনো কিছু এনে দিয়েছো? তোমার কাছে আমি ছিলাম শুধু শারীরিক চাহিদা মেটানোর মাধ্যম মাত্র। যখন আমি গর্ভবতী হলাম তখন বললা সেটা নাকি আমার ভুলেই হয়েছে। আর যখন আমার লেবার পেইন উঠছিল তখন তোমরা আপুকে নিয়ে ব্যস্ত ছিলে। সেবারের মতো বেঁচে ফিরেছিলাম আমি আর আমার সন্তান। হসপিটালে আপুকে রাখা হয়েছিল একটা ভালো কেবিনে, আর আমি ছিলাম পাবলিক ওয়ার্ডে। বাচ্চা হওয়ার পর তোমরা সকলে আপুর বাচ্চাকে নিয়ে কত সুন্দর আল্লাহ আদর করতে, আর এদিকে একই হসপিটালে হওয়া সত্ত্বেও কেউ আমার বাচ্চাকে একটিবার দেখতেও যায়নি। বাসায় আসার পরে দুধের বাচ্চাটা নিয়ে সংসারের সকল কাজই করতাম। কাজের জন্য ছেলের কাছে যেতে পারতাম না, তখন আমার ছেলেটা ফ্লোরে পড়ে কান্না করতো। তবুও তোমাদের পাশার মন একটুও নরম হয়নি। কথাগুলো বলার সময় আমার চোখে পানি জমা হয়, চোখের পানিগুলো আড়াল করে ফেললাম। আমাকে ভেঙে পড়লে চলবে না, ছেলের জন্য হলেও আমাকে শক্ত হতে হবে। চোখ তুলে একবার সকলের মুখের দিকে তাকালাম, কারো মুখের অনুশোচনা বা কারো মুখে বিরক্তি। শেষবারের মতো বললাম, দয়া করবেন যাতে দ্বিতীয়বার আপনাদের দরজায় আসতে না হয়। এই বলে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আমার স্বামী আমাকে বলল, দেখবো কতদিন আমাদের ছাড়া চলতে পারো। বাবা ছাড়া সমাজ তোমার ছেলেকে ভালো চোখে দেখবে না, তা নিশ্চয়ই জানো। তাছাড়া ছেলের জন্য হলেও তোমাকে এই বাড়িতে ফিরে আসতেই হবে। আমি তাকে জবাব দিলাম, তোমার মতো বাবা থাকার চেয়ে
আমার ছেলে পিতৃ পরিচয়হীন ভাবে বেঁচে থাকা অনেক ভালো। তুমি কখনো ওকে কোলে নিয়ে দেখেছো, আদর করেছো? বলতে পারবে না। তোমার সব আল্লাহ তো সাইমকে নিয়ে, তুমি থাকো ওকে নিয়ে। আমি কখনো আমার ছেলেকে জানতে দিব না যে তোমার একটা কাপুরুষ বাবা ছিল, এমনকি তোমার পরিবারের ছায়াও আমি আমার ছেলের উপর পড়তে দেব না। আমার কথাগুলো শুনে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ফারহান। এরপর আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। তারপর আমরা একটা বাস স্ট্যান্ডে বসে আছি। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়ার ফলে ভীষণ খিদে পেয়েছে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা ভাতের হোটেল, আপাতত ছেলেকে নিয়ে সেখানেই গেলাম। অনেকদিন পর পেট ভরে ভাত খেলাম, বিল পরিশোধ করে বেরিয়ে এলাম সেখান থেকে। এখন গন্তব্য রুহির বাসা। রুহি আমার ছোটবেলার ফ্রেন্ড, আপাতত সেখানে থাকবো কিছুদিন। ভাগ্য ভালো, পড়াশোনার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংটা আগেই শিখেছিলাম। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম, মাঝে মাঝে ভালো অঙ্কের টাকা আয় করতাম, আর সেই টাকা দিয়ে নিজের আর ছেলের প্রয়োজন থাকলে সেগুলো খরচ করতাম। ফ্রিল্যান্সিং করার বিষয়টা রুহি ছাড়া আর কেউই জানতো না। অবশ্য রুহি না থাকলে আমার ফ্রিল্যান্সিংটাও শেখা হতো না। গাড়িটা এসে রুহিদের দোতলা বাড়ির সামনে এসে থামলো। ভাড়া মিটিয়ে সদর দরজা গিয়ে কলিং বেল বাজালাম। একটু পর একজন মহিলা এসে দরজা খুললো। মহিলাটিকে আমি চিনি, জমেলা খালা, রুহিদের বাসায় কাজ করেন। আমাকে দেখে জমেলা খালা আন্টি মানে রুহির আম্মুকে ডাকতে থাকে। বড় ভাবি দেখেন কি আইছে, সারা আপামনি আইছে। এখানে সবাই আমাকে সাইরা না সারা বলে ডাকে। জমেলা খালা ডাকে ভেতর থেকে আন্টি আর রুহি বেরিয়ে আসে। কে এসেছে খালা, আর তুমি এভাবে চিৎকার করছো কেন? দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুহি হঠাৎ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। দোস্ত, তুই এতদিন পর, বিয়ের পর তো আমাকে ভুলেই গিয়েছিলি। জানিস আমরা তোকে কত মিস করেছি, তোকে দেখে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। রুহি সত্যিই বলছে, বিয়ের পর ওদের সাথে কথা বলার সময় অবধি আমি পাইনি। রুহি এবার আমাকে ছেড়ে দিয়ে শারিফকে কুলে নিয়ে আদর করতে লাগলো। আমি গিয়ে আন্টির সাথে কুশল বিনিময় করলাম। আন্টি জমেলা খালাকে রান্না করে পাঠিয়ে দিয়ে আমাকে নিয়ে ভিতরে আসতে লাগলেন। আমাদের পিছু পিছু রুহি শারিদকে নিয়ে আসছে। নতুন জায়গায় নতুন মানুষ দেখে ফেল করে তাকিয়ে আছে শারিদ। আন্টি শারিদকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে দিল, আর সাথে অনেকগুলো চকলেটও দিলেন। আমাদের বসতে বলে তিনি রান্না করে যান জমেলা খালাকে সাহায্য করার জন্য। এদিকে রুহি আমাকে জেরা করেই যাচ্ছে। ওর ধারণা আমার সাথে এমন কিছু হয়েছে যার জন্য আমি চলে এসেছি। একে একে রুহিকে সব বলতে লাগলাম। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু মেয়েটা না জানা পর্যন্ত ছাড়ছেই না। রুহির মতো ফ্রেন্ড পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। যেখানে আমার নিজের পরিবার আমাকে বুঝলো না, সেখানে মেয়েটাকে কিছু না বললেও কিভাবে যেন বুঝে যায়। এসব শুনে রুহি রাগে ফুসছে। আমি কোনো রকম ওকে বুঝিয়ে শান্ত করলাম। আপাতত এসব কিছু আন্টি আঙ্কেলকে বলতে মানাও করে দিলাম। সাথে বললাম ওদের বাসায় কিছুদিন থেকে নতুন বাসা খুঁজবো, তারপর সেখানে থাকবো। কিন্তু এতে রুহি দ্বিমত প্রকাশ করলো আর বললো, বাসা খুঁজতে হবে কেন? তুই আমাদের বাসায় থাকবি। আমরা কি তোর পর হয়ে গেছি যে আমাদের বাসায় থাকতে পারবি না? আমি বললাম, দেখ তোরা পর হয়ে গেছিস, বিষয়টা এমন না। আমি কারো উপর বোঝা বানাতে চাই না। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এই গল্পের বাকি পর্বটা আগামীকাল আপলোড করা হবে। আর প্রত্যেকটা পর্বই গল্পের কমেন্ট বক্সে দেওয়া থাকে। ততক্ষণে সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।